কি ব্যাপার? আমি কি শুনতেছি? তুই নাকি বাড়ির জমি বিক্রি করতেছিস? করতেছি। আমি আমার অংশটা বিক্রি করতেছি, তোমার অংশ বিক্রি করতেছি না। সমস্যা তোমার? এটা আমার বাপ দাদার ভিটা। এই বাড়ি আমার বাপ মায়ের শেষ চিহ্ন। এই বাড়িতে আমার বাপ থাকছে, মা থাকছে। এই বাড়িতে আমরা দুইজন বড় হইছি। আমি বাইচা থাকতে এই বাড়ির ভিটা তোরে আমি বিক্রি করতে দিব না। আপনি এমন ভাবে বলতেছেন মনে হয় যে আপনার অংশটা আমি বিক্রি করে ফেলতেছি। আমি আমার অংশটা বিক্রি করতেছি। আপনার যদি এত স্মৃতিকাতর হয় আপনি আপনার অংশ নিয়ে স্মৃতি নিয়ে থাকেন। তুই নষ্ট হয়ে গেছিস। তোর সাথে নীতির কথা বলে কোনো লাভ নাই। তুই যখন বিক্রি করবি বিক্রি কর, আমার তাতে কোনো আপত্তি নাই। তবে অন্য মানুষের কাছে বিক্রি করতে পারবি না। আমার বাপের ভিটার জমি আমি নিজে কিনুম। না, এখন তো এই কথা বললে হইব না। আমি করিম চাচার সাথে ফাইনাল কথা বলে বলাইছি, অ্যাডভান্সও লয়ে এলাইছি। এখন আপনার কাছে জমি বিক্রি করতে পারবো না আমি। অসম্ভব। আমার বাপের ভিটার জমিতে আমি অন্য কাউরে ভাগ বসাইতে দিব না। আমি বাড়িতে আছি, আমি দেখানিমু তুই অন্য জনের কাছে কেমনে আমার বাপের ভিটার জমি তুই বিক্রি করস। ঠিক আছে, পারলে তুমি ঠেকাইও, যাও, যা খুশি তাই করো। তুমি শুধু শুধু এসব কেন করছো? তুমি ঢাকায় ভালো একটা চাকরি করো, আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে লেখাপড়া করে। আমাদের যা করার আমরা ঢাকায় করব। তুমি কেন শুধু শুধু এই গ্রামের ভিটা বাড়ি জমি এইসব কিনতে চাচ্ছ বলো তো? সেটা তুমি বুঝবা না সাথী। এটা আমার পিতৃভূমি। এই জায়গার প্রতি আমার টান অন্যরকম। যে জায়গায় আমার আব্বা আম্মা থাকছে সেই জায়গায় যদি অন্য কেউ এসে থাকে তাহলে আমার আব্বা আমার আত্মা কষ্ট পাইব, আমার অভিশাপ দিব। এটা তুমি ঠিকই বলেছ, কিন্তু কামাল তো অন্য একজনকে কথা দিয়ে ফেলেছে এবং অগ্রিম টাকাও নিয়ে ফেলেছে। তুমি এটা কিভাবে ঠেকাবে? লাগলে জীবন দিয়ে ঠেকাবো, তারপরও আমার বাপের ভিটা অন্য কারো কাছে বিক্রি হইতে আমি দিব না। তাছাড়া এই জমি কেনার যদি সামর্থ্য আমার থাইকা থাকে তাহলে আমার ভাই এই জমি অন্য কারো কাছে বিক্রি করতে পারবো না। আচ্ছা তুমি বলো তো, তোমার কি আসলে এই জমি কেনার সামর্থ্য আছে? আমাদের জমানো যা টাকা ছিল, মিনা আর মারুফকে ভালো স্কুলে ভর্তি করতে গিয়ে তো ওখানে অনেকগুলো টাকা লেগে গিয়েছে। এখন অল্প কিছু টাকা জমানো আছে। এই টাকা দিয়ে কি তুমি জমি কিনতে পারবে? টাকার ব্যবস্থা হয়ে যাবে সাথী, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। আর তোমার একটা কথা বলবো। হ্যাঁ বলো। টাকার ব্যবস্থা করতে যায় যদি আমার পুরোপুরি না হয় তাহলে তোমার বিয়ের সময় যে আমি গহনাগাটি দিছিলাম সেগুলো আমি বিক্রি করে দিব। সাথে তুমি আবার মন খারাপ করো না, আমি পরে তোমার সব গহনাগাটি কিনে দিব। না না, মন খারাপ করবো কেন? তুমি তো আমার সবচেয়ে বড় অলংকার। আর শুধু গয়না কেন, তুমি চাইলে বাবার কাছ থেকে টাকাও এনে দিব। না সাথী, তোমার বাবার কাছে টাকা চাওয়ার দরকার নেই। বাবা, পাশের বাড়ির ছেলেরা বলছে আমরা নাকি আর দাদা বাড়ি আসতে পারবো না। কেন? চাচা নাকি আমাদের বাড়িটা বিক্রি করে ফেলছে, তাই। আমার না দাদা বাড়ি আসতে খুব ভালো লাগে। তুমি চাচাকে বলো না বাড়িটা যাতে বিক্রি না করে। বাবা তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমাদের বাড়িটা বিক্রি করতে দিব না। দেখেন আম্মা, আপনি মুরব্বী মানুষ, মেহমান মানুষ, মেহমানের মতো থাকবেন। আমাদের পার্সোনাল কথার মধ্যে নাক গলাইবেন না। বাবাজি, তোমাকে ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাইতে চাই না, কিন্তু তোমার কাছে তো আমার মাইয়াটারে বিয়া দিছি। আমার মাইয়াটা কষ্টে থাকবো, এটা মা হয়ে আমি কেমনি সইব? বাবাজি, তুমি এই ভিটা বাড়িটা বিক্রি করো না, তোমার আল্লাহ দোহাই লাগে। ঠিক আছে, আপনি যেহেতু কইতেছেন এই জমি জামা বিক্রি না করতে, করবো না। আমার 1 লাখ টাকা দরকার, আপনি দিবেন? আপনি দিলে আমি বিক্রি করবো না। না মা, দরকার পড়লে আমি রাস্তায় রাস্তায় থাকবো, ভিক্ষা করবো, তারপর তুমি এই শয়তানটার একটা টাকাও দিবা না। তুই আমার শয়তান কইলি? ঠিক আছে, তোরে আমি রাস্তায় রাস্তায় ঘুরামো, রাস্তায় রাখামো। আর শুনেন আম্মা, আমার 1 লাখ টাকা দরকার। যদি আপনি আমার দেন তাহলে আমি জমি বিক্রি করবো না। আর যদি না দিতে পারেন এই জমি জামা বিষয়ে কোনো কথা বলবেন না। আমার যা খুশি আমি তাই করব। বাবারে, আমি বয়স্ক মানুষ, গত বছর ওর বাপটা মরে গেছে,
এত টাকা আমি কই থেকে দিব? তোমার তো বিয়ের সময় 50,000 টাকা দিছি। ওই টাকাটা দিতেই আমার স্বামীর শেষ সেটি গহনাগুলো ব্যস্ত হয়েছে। তারপরে যখন যা চাইছো তাই দিছি। বাবারে, এখন আর কিছু চাইও না, আমি দিতে পারবো না। টাকা দিতে পারবেন না, আমার মেয়ের সুখ চান। লজ্জা করেন আপনার? আম্মা খবরদার, আপনি আমার কাছে বাধা দিবেন না। আমার মন যা চাই আমি তাই করব। আর তুই আমার মুখে মুখে কথা কস, আমারে প্রায় সাহস বেড়ে গেছে গা। তোরে যে আমি কি করবো বুঝে রাখিস। দেখছো মা, দেখছো কি কয়ে গেছে? তোমরা কেমনি আমাকে হারামির লগে আমার বিয়া দিলা মা? আমি কি তোমাকে বোঝা হয়ে গেছিলাম? এমন একটা হারামির লগে বিয়া না দিয়া তোমরা আমারে বিষ খাওয়া মাইরা ফেললা লাগেন মা, মাইরা ফেললা লাগেন আমারে। কি ব্যাপার আকবর, হঠাৎ করে আমারে তুমি বাড়ি আসতে বলছো কেন? চাচা, আমার ছোট ভাই কামাল আমগো বাড়ির এই ভিটার জমিটা বিক্রি করে ফেলতে চাইতেছে। যেহেতু এই জমি আমার বাপ দাদার ভিটা, তাই এই জমিটা আমি নিজেই কিনতে চাইতেছি। অসম্ভব। কামাল ভাই আমার আব্বার কথা দিছে, এমনকি সে আমার আব্বার কাছে অগ্রিম টাকাও নিছে। অতএব চাচা, জমি বিক্রি করলে আমার আব্বার কাছে বিক্রি করতে হবে। তুমি আমারে বলো, কামাল তোমার আব্বার কাছে কত টাকা অগ্রিম দিচ্ছে, সেই টাকা আমি ফেরত দিতেছি। টাকা ফেরত দেওয়ার জন্য তো আমরা অগ্রিম দিই নাই, এই জমি আমরাই কিনবো। আমি আর আব্বা প্ল্যান করছি যে আপনাকে এই বাড়ি ভাঙিয়ে আমরা এখানে একটা 3 তলা বাড়ি করবো। চাচা, জমি কিন্তু আমরাই কিনবো, আপনি ওইভাবে সবকিছু করেন। মইন, চিল্লাচিল্লি করে এখানে কোনো লাভ নাই। যেহেতু আকবরের বাপের জায়গা আর আকবরে কিনতে চাইতেছে, কামাল ব্যস্ত আছে, আইনেও আছে। বাপের ঘরে যদি নাকি 2টা সন্তান থাকে, এক ভাই যদি তার বিটের বাড়ি যদি নাকি মানে বাগের জমি যদি বিক্রি করে দেয়, তবে বড় ভাই রাখতে পারে। এইটা বিচারে আসারে কোনো জায়গায় নাই যে আরেক প্রতিবেশী আইসা এই জায়গাটা কিনবো। তোমার কাছ থেকে যদি নাকি টাকা নিয়ে থাকে, সেই টাকা দরকার হলে ফেরত দিয়ে দিব। কামাল, তুমি মইনের বাপের কাছ থেকে কত টাকা নিচ্ছ? যে 20,000 টাকা। আকবর, জি চাচা। এই 20,000 টাকা মইনরে এক্ষুনি তুমি দিয়া দাও। ভাইরে, তুমি আমার উপর রাগ করো না, তুমি তোমার আব্বার একটু বুঝা করো। আকবর ভাই, আপনি ভালো মানুষ দেখা আমি আর কিছু বললাম না, ঠিক আছে? আমি আমার আব্বারে বুঝে বলবো। আপনার বাপের ভিডিওর জন্য আপনি দিলেন। আসে চাচা, সালাম। কামাল, তোমারে আমি একটা কথা কইতে চাই। এই যে বাপের ভিটাটা বিক্রি কইরা দিবা, তারপর তুমি যাইবা কই, থাকবা কই? আর এই ভিটাটা না বেচলে হয় না? না কাকা, হয় না। আমি বেকার মানুষ, আমি এখন কি করে খামো বলেন? এই জমিটা বিক্রি করে ঢাকায় যাবো, ঢাকায় গিয়ে বিজনেস করবো। আর ভাইজান যদি জমি রাখে আমার কোনো সমস্যা নাই, জমির যে দাম ঠিক সেই দামে দিতে হবে, 1 টাকা কম হইব না। তুই যত দাম চাস আমি ঠিক তত টাকাই দিব। এখন ক, এই জমির দাম কত? 5 লাখ টাকা। ঠিক আছে, আমি তোর 5 লাখ টাকাই দিব। তাহলে তো আর কোনো কথাই নাই। কালকে তোমরা 2 ভাই রাষ্ট্রীয় অফিসে চলে আইবা, আমি কাগজপাতি রেডি করে রাখবো। আর আকবর, তোমার একটা কথা জিগাই, এই যে রেস্টুরেন্টটা করবা, এটা কার নামে করবা? তোমার নামে না তোমার স্ত্রীর নামে? চাচা, এই জমি আমার নামেও না, আমার স্ত্রীর নামেও না, আমার 2 ভাইয়ের নামে রেজিস্ট্রি। কি কও আকবর, তোমার কি মাথা ঠিক আছে? আমি ঠিকই বলতেছি চাচা। কামাল আমার ছোট ভাই, আমার রক্ত। সেই ভিটা বাড়ি বিক্রি করে দূরে কোথাও চলে গেলে আমি ভাই হিসেবে এটা সহ্য করতে পারবো না। চাচা, আমার দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আমার মা নাই, আমার বাপ নাই, আপন বলতে এই ভাই আছে, আর কেউ নাই চাচা। সেই ভাই যদি বাপ দাদার ভিটা বিক্রি করে অনেক দূরে চলে যায়, চাচা আমি সেটা সহ্য করতে পারবো না, আমার বুকটা পুরো ফাইটা যাবে। তাই কইতাছি চাচা, আপনি এই জমি আমার আর কামাল এই 2 জনের নামে রেজিস্ট্রি করেন। ভাই, ভাই তুই আমার মাফ করে দাও ভাই। তুমি এত বড় মনের মানুষ, আমি জানতাম না তুমি আমার এত ভালোবাসো। তুমি আমার কত ভালোবাসো। তুই তো আমার ভাই রে।
ভাই বড় দল, শুধু খালি কথাই শুনতাম। আকবর, তুমি আজকে প্রমাণ কইরা দিলা যে তুমি বড় ভাই আর ও ছোট ভাই। যাই হোক, তুমগো দুই ভাইয়ের নামই এই বিটাটা আমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করতেছি। তবে আগামীকাল আমি কাগজপাতি নিয়ে রেজিস্ট্রি অফিসে তোমাদের দুই ভাইয়ের জন্যই আমি জমিটা রেজিস্ট্রি করি। ঠিক আছে। সামিয়া, কি ভাবি, কিছু বলবেন? হ্যাঁ চলো, তোমার সাথে আমি আজকে রান্না করব। সেই আসার পর থেকে দেখছি তুমি একা একা কাজ করছো। চলো হেল্প করবো তোমাকে। ভাবি যে কি বলেন না, আপনি রান্না করবেন কেন? আপনি ঘরে যায় ভাইজানের সাথে গল্প করেন, আর আমি সব কাজে একাই করতে পারবো। খবরদার আপনি যেন কোনো কাজে হাত দিবেন না। সোনিয়া, সোনিয়া, এনো বাজার করে নিয়ে এসেছি। মাংস আছে, মাছ আছে, সব কিছু আছে। শোনো, দুপুর বেলায় খুব ভালো করে রান্না করবা, আমরা দুই ভাই মিলে খামো। আর যে মাছটা আছে, মাছের মাথাটা মনে করো ঝোল ঝোল করে রান্না করবা। ভাই কিন্তু আমার মাছের মাথা খাইতে খুব পছন্দ করে। মাছের মাথা আমার পছন্দ, মাছের মাথা পছন্দ হইলো তো। সোনিয়া, আজকে মাছটা ভালো মতো রান্না করিয়া মাছের মাথাটা তুমি কামালরে দিবা। জানো, ছোটবেলায় যখন আম্মা ওরে মাছের মাথা দিত না, তখন ও যে কি কান্নাকাটি শুরু করে দিত, ভাতই গাইতো না। চাচু, তুমি যে বাজারে গিয়েছিলে আমাদের জন্য কিছু আনোনি? তুমি হইলা আমার বাবা, আর তুমি তুমি আমার মা। আমি বাজারে যাব আর তোমাদের জন্য কিছু আনবো না, তাই কি হয়? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দাঁড়াও, এই হচ্ছে তুমি আমার মা, তোমার দুইটা, আর তুমি থ্যাংক ইউ চাচু, তুমি অনেক ভালো। কামাল, জমি রেজিস্ট্রির কাজ তো শেষ, ভাবতেছি আজকে বিকালে আমরা সবাই ঢাকায় চলে যাবো। কি কও ভাইজান? আরে আমরা তো তোমাদেরকে আপ্যায়নই করতে পারলাম না। শোনো, আর দুই একটা দিন থাকো, তারপরে যাও। না রে ভাই, কয়েকদিন ধরে অফিসে যাওয়া হয়নি, অফিস থেকে বারবার ফোন দিতেছে। কালকের মধ্যে আমার অফিসে যাওয়াই লাগবো। আচ্ছা শোন, তুই বাড়ি ঘর সব কিছুর কিন্তু ঠিকঠাক খেয়াল রাখিস, আর নিজে থেকে কিছু একটা করার চেষ্টা কর। খবরদার, জমি বিক্রির কিন্তু নাম মুখে লইস না। ভাইজান, তোমার সামনে আমি কথা দিতে আসি, আমি জীবনে কোনোদিন এই বাড়ি এই জমি বিক্রি করার নাম মুখেও আনবো না। কিন্তু ভাইজান, আপনি এইবার চলে গেলে আমি খুব কষ্ট পাবো। ভাইজান, আবার কবে আইবেন? ভাবতেছি খুব তাড়াতাড়ি আবার বাড়িতে যাবো। শুধু চাই আমরা দুই ভাই সারা জীবন মিলামিশে থাকবো। আর শোনো সোনিয়া, মাছটা খুব ভালো মতো রান্না করো, দুপুর বেলা আমরা সবাই মিলে খায়া তারপরে রওনা হবো। ঠিক আছে ভাইজান। হ্যাঁ ভাবি। কি কি বলতেছো ভাবি তুমি? ভাইজানের এরকম কি অবস্থা? কি বললা? আল্লাহ রে আল্লাহ! সোনিয়া, আম্মা, সোনিয়া, কি হইছে? সোনিয়া সর্বনাশ হয়ে গেছে। ভাইজান নাকি অ্যাক্সিডেন্ট করে ল্যাংড়া হয়ে গেছে, একটা পা পঙ্গু হয়ে গেছে। বলো কি? এখন ভাইজানের কি অবস্থা? কয়দিন পর ভাবি ভাইজানরা আর বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে একেবারে চলে আসবো। ও কি বাবাজি, তোমার ওই ল্যাংড়া ভাই যদি একবারে বউ বাচ্চা নিয়ে চলে আসে, তাহলে তুমি কত বড় ঝামেলায় পড়বা একবার ভাইবা দেখছো? কি বলেন আম্মা? আমি কেন ঝামেলায় পড়বো? তোমার ল্যাংড়া ভাই সে তো আর এখন কামাই করতে পারবো না। তোমার ওই ভাইয়ের বাচ্চা বউ সবাইরে তোমার কামাই করে খাওয়াইতে হইব। তাছাড়া তুমি যে এই যে আম জাম কলা কাঁঠাল আর এই যে পুকুরের মাছ বেচা একলাই খাইতেছ, সেইটা আর পারবা না। আইলে পরে তো সমান দুই ভাগ হইব। মা ঠিকই কইছে। না না, আমি কোনো কিছু ভাগ দিতে পারুম না। তোমার ল্যাংড়া ভাই সারাদিন বাড়িতে ঘুরে বেড়াইবো, তার বাচ্চা কাচ্চা ঘুরবো, এটা আমি কিছুতেই সহ্য করুম না। তারপর আরেকটা সমস্যা আছে,
এই বাড়ির জমি তো তুমি তার কাছে বেচে দিছো, হ্যাঁ? যদিও বা দলিলে 2 ভাইয়ের নাম আছে, কিন্তু তারপরও সে যদি তুমি টাকা ফেরত চায় তখন তুমি কই পাইবা টাকা? সে এখন ল্যাংড়া, টাকা চাইতেও পারে। আম্মা, কথা তো আপনি ঠিক বলছেন, তাইলে এখন আমি কি করবো বলেন তো? তুমি তোমার ওই ভাই ভাবিরে এক্ষুনি ফোন দিয়া না করে দাও বাড়িতে আসতে। আর যদিও বা আইসা পড়ে, তাহলে এমন ব্যবহার করবা তারা যেন জমির ভাগ চাইতে না পারে আর টাকাও যেন না চায়। কিন্তু আম্মা, ভাইজান আমাদেরকে কত উপকার করছে, তার টাকা দিয়েই তো সংসারটা চালাইতেছি। এই সময় তার সাথে এরকম খারাপ আচরণ করা কি ঠিক হইব? তুমি কম। চুপ করো, একদম চুপ করো। মা যেটা কইছে সেটা করো, নাহলে তোমার ওই ল্যাংড়া ভাই তোমার রাস্তা ফকির বানায় সর। বসো বসো। তোমার ওই ল্যাংড়া ভাই যদি এই বাড়িতে আসে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমি কিন্তু চলে যাবো। আহা, তুমি এত টেনশন করতেছো কেন বলো তো? আমি তো ভাইজানের ফোন দিয়ে বলছি যে বাড়িতে আসার দরকার নাই, উনি আসবে না। যদি আসে। কামাল, কি ব্যাপার ভাইজান? তোমার না আমি ফোন দিয়ে বলছি বাড়িতে আসার দরকার নাই, তারপর বাড়িতে আইছো কেন? কি করুম ভাই ক? অ্যাক্সিডেন্টের পর আমার চাকরিটা চলে গেছে। চিকিৎসার জন্য যা টাকা পয়সা জমা ছিল সবই খরচ হয়ে গেছে। এখন বাসা ভাড়া দিতে পারতেছি না। তোর ভাতিজা ভাতিজির পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেছে। আমি আর কি করতাম? খরচ চালাইতে পারতেছি না। এই জন্যে ঢাকা ছাইরা একবারেই গ্রামে চলে আইলাম। তাই একেবারে যে চলে আইছো, এই গ্রামে এসে কি খাইয়া থাকবা? হাওয়া খাইয়া থাকবা? তো প্ল্যানটা কি করছো শুনি? এই বউ বাচ্চা লয়ে আমার ঘরে বসে বসে খাবা? ভাই, তুই এমনি কথা কইতাছিস কেন? আমি তো তোর একবারও কই নাই আমার বউ আর আমার বাচ্চার তোর খাওয়ান লাগবো। তাহলে কে খাওয়াবো? আপনি তো নিজে ল্যাংড়া, কাজকর্ম করতে পারবেন? সোনিয়া, প্রয়োজন হলে আমি আমার স্বামীকে কাজ করে খাওয়াবো। তোমরা শুধু আমার স্বামী আর বাচ্চাগুলোকে নিয়ে এই বাড়িতে থাকার একটু আশ্রয় দাও। এই বাড়িতে আশ্রয় দিব মানে? এমন ভাবে কথা বলতেছেন যেন এই বাড়িটা আপনার। আপনাকে যদি গ্রামে থাকার এত ইচ্ছা হয়, তাহলে গিয়া ওই পিছনের টিনের ঘরটাতে থাকেন, এই বাড়িতে থাকতে পারবেন না। এটা তুমি কি বলতেছো সোনিয়া? আমি আমার বাড়িতে থাকতে পারব না? তোমার বাড়ি মানে? ভাইজান, এই বাড়িটা আমার 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 বাপ এই বাড়িটা করছিল। আমি তার ছোট ছেলে, ছোট ছেলেরা এই বাড়িটা পায়, তুমি জানো না? আর তাছাড়া কিছু মিস্ত্রির আমি খবর দিছি, এই বাড়ির কিছু কাজ বাজ আছে, কাজটা হইলে তারপরে থাকো। আপাতত তুমি ওই টিনের ঘরে গিয়ে থাকো, কাজ শেষ হলে তারপর আইও। কামাল, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার এই ছোট ছোট বাচ্চাগুলা এই টিনের ঘরে শীতের মধ্যে কিভাবে থাকবে? আমগো যা বুঝার আমরা তা বুঝছি, আর আপনাকে যা বুঝাই দেওয়ার তাও আমরা বুঝাইছি। এখন আপনারা থাকতে চাইলে ওই টিনের ঘরে থাকতে পারেন, আর নাইলে ঢাকায় ফিরে যান। এই চলো তো। থাকবো, আমি তীরের ঘরেই থাকবো। চলো। কাঁদিস না রে মা। মা, খুব ক্ষুধা লেগেছে, আমরা সেই সকাল থেকে কিছুই খাইনি। মা, আমারও খুব খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, কিছু খেতে দাও। আমার কাছে কিছু খাবার নেই, আমি তোদেরকে এখন কি দিব বলতো? তার মানে কি আমরা সারা রাত না খেয়ে থাকবো? আল্লাহ আল্লাহ কর বাবা, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবে। আর তুমি চুপ করে আছো কেন? আমি ওর বাচ্চাগুলোকে এখন কি খাইতে দিব বলো? আমি কি কমু সাথী, আমার বলার কোনো আশা নাই। যে বাইরে আমি প্রতি মাসে ঢাকা থেকে টাকা পাঠাইছি,
যখন যা চাইছে তাই দিছি। এই বাইরে আমি নিজের টাকায় জমি কিনা 2 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিছি। সে ভাইছে আমার সাথে এত বড় বেইমানি করবো আমি বুঝতে পারি না। সাথী সাথী তুমি আমার বিশ্বাসটা দাও, আমি বিষ খাই নিজের শেষ করে ফেলি। আমি আমার বাচ্চা গুলানের কষ্ট সহ্য করতে পারতেছি না। তুমি সব কি বলতেছো? তোমার কিছু হলে আমি বিধবা হয়ে যাব, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। খবরদার তুমি এসব কথা বলবা না, খবরদার। আকবর ঘর আছস? ঘরে আইবো? চাচা আসেন। এই সকাল থেকে তো মনে হয় কোনো কিছুই খাস নাই। এই যে নে, এইখানে ভাত তরকারি আছে, ওই খায় নে। বোমা, আমার দাদু ভাই গো এখনই নিয়ে খাওয়ান দেও। চাচা আপনার অসংখ্য ধন্যবাদ। আমার পোলা ব্যাগগুলো সকাল থেকে না খেয়ে আছে, আপনি আমার পোলা ব্যাগ লাগে খাবার নিয়ে আসছেন। আল্লাহ আপনার অনেক ভালো করবো চাচা। আচ্ছা আকবর, তুই কেমনে অ্যাক্সিডেন্ট করছস? সবই কপালের দোষ চাচা। অফিসে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তবে যে জানে বাইসা গেছস। না চাচা এটা কোয়েন না, এর চাইতে বড় মরে যাওয়া অনেক ভালো ছিল চাচা। তা না হলে আমার এই দিন দেখতে হতো না। না, তুই এমন কথা মুখে আনিস না। তোর ছোট ভাইটা হইছে মানুষ। আরে তুই তোর ছোট ভাইয়ের লেগে কি না করছ? হ্যাঁ, নিজের টাকা দিয়া বাপের ভিটা সম্পত্তি আরেকজনের কাছে বেচা হয়তো লইছিল। সেই সম্পত্তি তুই তোর ভাইয়ের নামে আর তোর নামে দলিল করে আনছ। হ্যাঁ, এই আর কি করলো? বাপের বাড়ি, বাপের যেই টাকা দিয়া ঘর করছে সেই ঘরের মধ্যে তোর থাকতে দিল। হ্যাঁ, তোরে থাকতে দিছে। বাপে যেই ঘরের মধ্যে আগে কামলা রাখতো, মানুষ থাকতো এইসব বাইরেতে, সেই ঘরের মধ্যে তোরে এই টিনের ঘরে থাকতে দিচ্ছে। তুই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখ, আল্লাহ ওর বিচার করবো, তুই চিন্তা করিস না। বোমা, অবস্থাটা খাওয়ান দাও, অনেক রাইত হয়ে গেছে, আমি যাই। তোর যদি কোনো কিছু লাগে আমার জানাইস। ঠিক আছে চাচা, আমি তো গেলাম। আসসালামু আলাইকুম। খা বাবা খা, খা মা খা। তুমি তো খাও। না, আগে আমার বাচ্চাগুলো তুমি খাওয়াও, তারপর খাওয়ানোর পরে কিছু পয়সা থাকলে তখন আমরা খাবো। শোনো জামাই বাবাজি, যে কইরে হোক তুমি তোমার ভাইরে ভিক্ষা করতে রাজি করাও। ল্যাংরা পুরা কানা এগুলো সে বেশি বেশি ভিক্ষা দেয়। সারাদিনে 2000 টাকা ভিক্ষা করলে তুমি 1500 টাকা রাখা দিবা আর ওরে 500 টাকা দিবা। পরে বৈশা তোমার 20-25 হাজার টাকা ফাও ইনকাম। আম্মা, কথাটা তো আপনি ঠিকই কইছেন। এখন ভাইজান রাজি হইলেই হয়। কিরে কামাল, আমারে ডাকছস? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইজান আয় আয় আয়, বস। আস্তে আস্তে আস্তে। ভাইজান তোমারে ডাকছি, আসলে তুমি তো বেকার মানুষ, সংসার চালাইবা কেমনে? আর আমিও যে তোমার সাহায্য সহযোগিতা করবো সেই অবস্থা তো আমার নাই, তাই না আম্মা? এই কারণে ভাইজান তোমার জন্য একটা কাজ ঠিক করছি আমি। কি করতেছস? আমি ল্যাংরা মানুষ, ঠিক মতো হাঁটতেই পারি না, আমি কি কাজ করব? হ্যাঁ, তুমি কি গায়ে শ্রম দিয়ে কাজ করবা? বৈশা বৈশা কাজটা করবা। কি করতেছস ভাই? তাহলে তো আমার অনেক উপকার হয়। ভাই ভাই তুই আমার কাজটা দে ভাই, আমি আল্লাহর কাছে তোর জন্য অনেক দোয়া করব ভাই। এখন কো আমার কাজটা কি? কো কাজটা কি আমি কইতাছি, তুমি একটা বাটি হাতে নিয়ে রাস্তার মোড়ে বয়ে বয়ে ভিক্ষা করবা। এসব আপনি কি বলতেছেন মা? ওই আমি ভিক্ষা করুম? হ্যাঁ, ভিক্ষা করবা। শোনো, তোমার একটা পাও নাই, চাইলেও তুমি অন্য কাজ করতে পারবে না। আর ভিক্ষা হইলো পুঁজি সারা ব্যবসা।
খালি বৈশা বৈশা মানুষের কাছ থেকে হাত পাইতে টাকা চাই নিবা। আর ল্যাংড়া লুড়া খুড়া এগো মানুষ বেশি কইরা টাকা দেয়। তোমার সংসারটাও ভালো চলবো আর তোমার পোলা মেয়েও না খায় থাকতে হইবে না। আপনি জানেন আমার আপা ছিল এই গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। সারা গ্রামের মানুষ আমার আব্বারে সম্মান করত, শ্রদ্ধা করত। এই বাড়িতে 3-4 জন মানুষ কাজ করে খাইছে। আপনি সেই বাড়ির সেই লোকের সন্তানকে কইতেছেন ভিক্ষা করতে? আমি ভিক্ষা করব? আমার বাপের মান সম্মান যা আছে সব দুলাই দুলছাত করে দিব। রাখো তোমার মান সম্মান। পেটে ভাত না থাকলে কি মান সম্মান দিয়ে পানি খাইবা? পোলা মাইয়া যখন খাওয়ান দাও কইব তখন কি ওই মান সম্মান খাইতে দিবা? আহা ভাইজান, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আম্মা তো তোমার ভালোর জন্যই কথাটা বলছে, তাই না? তুমি রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রামের আশেপাশে ভিক্ষা করতে যদি তোমার সমস্যা হয় তাহলে দূরে গিয়ে ভিক্ষা করবা। আমি তোমারে দূরে নিয়ে রেখে আসো, তাতে তুমি ভিক্ষাটা করলা, টাকা ইনকাম করলা, মান সম্মানটা তোমার গেল না, তাই না আম্মা? আল্লাহ আল্লাহ আমার একটা বিপদে ফেলাইছে, আর তোরেও চিনাইল। তুই যে এত ছোট লোক, তুই যে এত নিজ, আমি এটা আগে জানতাম না। তুই আমার মায়ের পেটের ভাই হইয়া আমারে কোস ভিক্ষা করতে? তুই যদি আমার আপন মায়ের পেটের ভাই না হইতি, তুই যখন বলার সাথে সাথে আমি তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি না খায় থাকুন, আমার স্ত্রী সন্তান না খায় থাকবো, আমি মইরা যাবো, তারপরও আমি কোনোদিন ভিক্ষা করুম না। ভালো করে বাইকটা দেখো। এক পাও নাই ল্যাংড়া খুড়া, তার আবার জিদ দেহ কত, ত্যাগ যায় না। সোনিয়া, কি ব্যাপার ভাবি? আপনি সারাদিন আমার পিছন পিছন ঘুরতেছেন, কি সমস্যা আপনার? সোনিয়া, বলছিলাম কি, তোমার সংসারের সব কাজ আমি করব। থালাবাটি ধোয়া, রান্না করা, কাপড় কাচা সব করব। বিনিময়ে খালি আমাদেরকে 3 বেলা খাইতে দিও। দেখেন ভাবি, আমি কি জমিদারের বউ নাকি? আর আমার সংসারে কি এমন কাজ আছে যে কাজের জন্য আপনাকে 3-4 জন মানুষ আমি খাইতে দিব? আচ্ছা ঠিক আছে, আমাকে আর তোমার ভাইয়াকে দিতে হবে না, শুধু বাচ্চা দুটাকে খাইতে দিও। ওরা না খায় থাকলে না আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার ঘরে সব রান্না বান্না করবেন, থালা বাসন ধুইবেন, আমার যত কাপড় চোপড় আছে সব ধুইবেন। এর বিনিময়ে আপনার পোলা আর মাইয়ারে আমি 3 বেলা খাইতে দিব। ধন্যবাদ বোন। ধন্যবাদ দেওয়া লাগবে না, এখন চাই রান্না বান্না শুরু করেন। আর তারপর আমার কাপড় চোপড় ধুইয়া দিবেন। এরপর আমার মায়ের যে শাড়িগুলো আছে ওইগুলাও ধুইয়া দিবেন। যান এখন। ঠিক আছে। মা, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবা? পাতিলে তো বেশি খাবার নাই, অল্প একটু আছে, তোরা দাঁড়া, আমি নিয়ে আসি। এই তুমি কানে জিজ্ঞাসা করে আগো খাও দিছ? আন্টি, আমি সোনিয়াকে বলছি যে ওর সংসারের সব কাজ আমি করব, বিনিময়ে আমার বাচ্চা দুটাকে 3 বেলা খেতে দিবে। ও বলছে ঠিক আছে। তো ওরা তো কালকে রাতের পরে আর কিচ্ছু খায়নি, পাতিল অল্প একটু খাবার ছিল, ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি। কাম কাজের খবর নাই, এখনই পোলাপেন দুইটা ঝোলা বাড়তাছে। এই আজকে থেকে খালি তোর মায় না, তোরা দুইটাও কাম করবি আমার লাগে। আন্টি কি বলেন, ওরা তো ছোট মানুষ, ওরা কিভাবে কাজ করবে? খাইতে যখন পারস কামও করতে পারবি, আগে কাজ তারপরে খাও। আমাকে কে কাজ করে দিব?
কি ব্যাপার? কি হয়েছে? তোমরা দুজন কাঁদতেছো কেন? জানো বাবা, মা আমাদেরকে একটু খেতে দিয়েছিল, চাচু শাশুড়ি তা দেখে আমাদের থেকে খাবার প্লেট কেড়ে নিয়ে গেছে আর আমাদেরকে দিয়ে অনেক কাজ করিয়েছে। মারে তুমি যারা, আমি যে কি করে সান্ত্বনা দেবো আমি আসলে বুঝতে পারতেছি না। শুধু একটা কথাই কই, আল্লাহ একজন আছে, আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দিব, সবকিছু ঠিক করে দিব। আকবর, তোর সংসার এখন কেমনি চলতেছে? আল্লাহ যেমন চালাইতেছে তেমনি চলতেছে চাচা, শুকর আলহামদুলিল্লাহ। তুই একজন ভালো মানুষ রে আকবর। এই যে তোর এই অবস্থার মধ্যে তুই আল্লাহর কাছে শুকরিয়া করতেছস। যাই হোক, আমি তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি। তুই যদি আমার প্রস্তাবে রাজি থাকস তবে তোর সংসারে আর কোনো অভাব থাকবো না। কি প্রস্তাব চাচা? ওই যে আমাকে উত্তরপাড়ার সাত্তার সাহেব আছে না, ঢাকায় তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, এবং গ্রামের মধ্যে অনেক জমি জমা আছে, কিন্তু একটা জিনিসের অভাব, তার কোনো ছেলে মেয়ে নাই। চাচা আপনি আসলে কি বলতে চাইতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই সাত্তার সাহেব আমারে কইল তোর তো একটা পোলা আর একটা মাইয়া, তুই যদি এই ছোট মাইয়াটা তার কাছে পাল্লক দিয়া দেস তবে তোর 5 লাখ টাকা দিব। আল্লাহ দোহাই লাগে চাচা, আপনি আমার এইসব কথা কয়েন না চাচা। আমার এই পোলা ভাই দুটা আমার বুকের ধর, আমি শত কষ্টের মধ্যে এই পোলা ভাই দুটার দিকে তাকে আমি বাইসা আছি। চাচা আপনি আমার এই কলজার টুকরা দুটারে আমার কাছ থেকে আলাদা হনের কথা কয়েন না চাচা। আকবর, তুই খুব ভালো করে চিন্তা কইরা দেখ, 5 লাখ টাকা এটা কিন্তু মুখের কথা না। এই 5 লাখ টাকা দিয়া তুই যদি ব্যবসা বাণিজ্য করস তবে তোর কোনো অভাব থাকবো না। আরে একটা মায়া যদি তুই দিয়া দেস আর একটা পোলা তো তোর কাছে থাকবো। চাচা আপনি এসব কি বলতেছেন? তাই বলে টাকার জন্য আমি আমার নারী ছেড়ে ধনরে বিক্রি করে দেব? 5 লক্ষ টাকা কেন, আপনি যদি সারা দুনিয়াটা আমার নামে লিখে দেন তবুও তো আমার নারী ছেড়ে ধনরে আমি কারো কাছে বিক্রি করব না। শোনেন, আমার বাবা মা বোনকে লাগলে আমি কাজ করে খাওয়াবো, তবু আমার বোনকে কোথাও যেতে দিব না। আপনি এখান থেকে যান। জামাই, তোমার কিন্তু এখন একটা সুযোগ চাই। কি সুযোগ আম্মা? তোমাকে এই বাড়ি তো তোমাকে 2 ভাইয়ের নামে, এখন তুমি চাইলে একলাই বাড়ির মালিক হতে পারো। বলেন কি আম্মা? কেমনে? শোনো, তোমার ভাই তো এখন চলাফেরা করতে পারে না, তারে একদিন দাওয়াত দিয়া ভালো মন্দ খাওয়াইয়া চলে বলে কৌশলে দলিলে সই করে নিতে পারলেই এই বাড়ির মালিক তুমি। আম্মা কথাটা তো আপনি ঠিকই বলছেন, কিন্তু ভাইজান তো শিক্ষিত মানুষ, সে কি সহজে সই দিতে রাজি হইব? আসলে তো ভাইজান তো সহজে সই দিতে চাইবো না, তাহলে এখন কি করা যায়? একটা বুদ্ধি পাইছি, ভাইজান রে খাওয়ানোর সাথে কিছু মিশায় দিলে ভাইজান আলা বলে হয়ে গেলে তখন দলিলে সই করে নিব, আর দলিলে যদি তখন সই না করে সই তো আমরা নিতেই পারবো না। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু ভাইজান যখন সুস্থ হয়ে যাব তখন ভাইজান কি মেনে নিব? সে গ্রামবাসী সবাই জানাইব আমি তার কাছ থেকে জোর করে সম্পত্তি নিয়ে নিছি। তুমি তখন গ্রামের সবাইকে বলবা ভাইজান বিপদে পড়া তোমার কাছে সব সম্পত্তি বিক্রি করে দিছে, আর ভাইজানের এখন যেই অবস্থা তোমার কাছে সম্পত্তি বিক্রি করতে পারে এটা সবাই বিশ্বাস করবে। শোনো, তোমার ভাইজান বাড়াবাড়ি করলেও কোনো লাভ হবে না, কারণ দলিল তো তখন তোমার কাছে। আর দেরি করে লাভ নাই, কালকে তুমি মুক্তারের কাছে যা দলিল পত্র সব রেডি করে ফেলাও। ঠিক আছে, আমি বরং কালকে উপজেলায় গিয়া দলিল পত্রগুলো সব ঠিকঠাক করি, আর এখন আমাদের গ্রামে যে মুক্তার আছে তার সাথে গিয়ে একটু কথা বলে পরামর্শ নিয়ে আসি। কি হলো? কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কি হলো? আমার হাতে শক্তি পাইতেছি না। উঠো উঠো, পাশে চলো। শয়তান শয়তান শয়তান।
সব বিচার আল্লাহই করব, মানুষের বিচার আল্লাহ। আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি হইছে? কার বিচার করছে আল্লাহ? ওই যে আকবরের ছোট ভাই যে কামাল তো প্যারালাইছে হইয়া বিছনার মধ্যে শুয়ে রইছে। আরে বলেন কি চাচা? কামাল ভাইয়ের লগে তো আমার কালকে বাজারে দেখা হইছে, দুজনে একলগে বসে চা খাইছি, গল্প করছি। এই ঘটনা কখন ঘটলো? পাপের ফল রে মহিন, পাপে বলে বাপের অসারে না। হ্যাঁ, বড় ভাইটা ওর লাগে কি না করছে, আর ও কি ব্যবহারটা করলো। অ্যাক্সিডেন্ট হয়ে যখন নাকি পয়পোলা পান লয়ে বাড়িতে আইলো, বাড়িতে ঢুকতে দেয় নাই, খাইতে দেয় না। আরে ওর বাপে গরু উড়াইছে, সেই গরু পর্যন্ত থাকতে দেয় নাই, ওরে দিছে ওই যে আগের দিনে কামলারা থাকতো, এই কামলা যাই খেয়ে থাকে এই টিনের ঘরের মধ্যে দিছে। আল্লাহ বিচার করছে রে মহিন, আল্লাহ বিচার করছে। মহিন, তোর আমি একটা কথা কই, তোর বড় ভাইয়ের সাথে তুই কোনোদিন খারাপ ব্যবহার করবি না, মা বাপের সাথেও না। যদি খারাপ ব্যবহার করস তবে কিন্তু আল্লাহ আছে, আল্লাহ বিচার করবো। চাচা, আমি তো মাঝে মাঝে আমার বড় ভাইয়ের লগে খারাপ ব্যবহার করি চাচা। এটা তুই খুব অন্যায় করছস। যদি এইরকমের কোনো কাজ করে থাকস, বড় ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চা, যা। হ চাচা, আমি এখনই গিয়ে আমার ভাইয়ের কাছে মাপ চাইতেছি। আল্লাহ আছে, আল্লাহ বিচার করবো না, মানুষের বিচার আল্লাহই করবো, যত বাহাদুরি করুক। মা এটা কি হইলো? মা, আমার এত বড় সর্বনাশ কেন হইলো? আমি এখন কি করবো মা? এই অসুস্থ রোগীর লাগে আমার সারা জীবন সংসার করতে হইব। আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল মা। অসম্ভব, আমি থাকতে তোর জীবন কিছুতেই নষ্ট হইতে পারে না। নষ্ট যা হওয়ার তো হয়ে গেছে, তুমি কি আর ফিরাইতে পারবা? আহা, কান্নাকাটি করো না। আমরা পাপ করছি, এটা আমাদের পাপের ফল। আল্লাহ আমারে পাপের শাস্তি দিছে। পাপ করছি মানে? আমরা কি পাপ করছি? এখনো বুঝো নাই? আরে আমার বড় ভাই আমারে কত ভালোবাসতো, প্রতি মাসে ঢাকা থেকে টাকা পাঠাইতো সংসারের খরচের জন্য। আমি এই বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করে দিতে চাইছিলাম, অথচ ভাই বিক্রি করতে দেয় নাই। উল্টা আমারে টাকা দিয়া আমার নামে আর ভাইয়ের নামে এই বাড়ি রেজিস্ট্রি করছে। অথচ ভাই যখন বিপদে পড়লো, পঙ্গু হয়ে পড়লো, তার সাথে কত খারাপ আচরণ করছি আমরা। আরে এই বাড়িতে আশ্রয় পর্যন্ত দেই নাই। তার দুইটা নিষ্পাপ বাচ্চা দুইটারও খাইতে দেই নাই। আল্লাহ আল্লাহ সেই পাপের ফল দিচ্ছে সোনিয়া। আমি বুঝতে পারছি তুমি তোমার পাপ পুণ্য নিয়ে থাকো। আমি আমার মাইয়ার আর এই বাড়িতে এক মুহূর্ত রাখবো না। আমার মাইয়ের কেমন বয়স হচ্ছে? হ্যাঁ, এই অসুস্থ একটা প্যারালাইসিস রোগীর সেবা করে আমার মায়ের জীবন যেতে পারে না। সোনিয়া, তুই 1 সপ্তাহের মধ্যে তুই ওরে ডিভোর্স দিবি। আমি তোরে আবার বিয়া দিব। কি বলছেন আপনি? আপনাদের কথা মতো আমি আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করছি, আপনাদের কথা শুনছি, অথচ এখন আপনারা আমার সাইরা চলে যেতে চাইতেছেন। আপনি একটা বেঈমান। খবরদার আমারে বেঈমান কইবে না। দেখছো সোনিয়া? হ্যাঁ, আমারে বেঈমান কয়। আজ তো ওই কইতেছে, কালকে ওর ভাই আইয়া কইব, পরশুদিন ওর ভাবি কইব, তারপর সারা গ্রামের মানুষ আমারে বেঈমান কইব। তার থেকে বড় আমরা হিনে থাকুন না। চল আমরা বাড়ি চলে যাব। পরে আমি আর এই বাড়িতে এক মুহূর্ত রাখব না। আমি ওর সংসার করতে চাই না। সোনিয়া, এই সোনিয়া, তোমরা যাও না আমারে ফালাইয়া। আরে আমি প্যারালাইজ, হাঁটতে পারি না, চলতে পারি না, আমি খামু কি? এই সোনিয়া কথা শুনো, সাইরা যাও না আমারে। আরে আমি তো না খেয়ে মরে যাবো। আল্লাহ আল্লাহ, তুমি আমার রক্ষা করো। আল্লাহ, তুমি আমার মাফ করো। সব বেঈমান, বিপদের সময় কেউ পাশে থাকে না। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করো। আল্লাহ, সোনিয়া, ভাইজান, তোমার কাছে একটাই অনুরোধ,
এই বাড়ি থেকে আমার বের করে দিয়ে না ভাইজান, আমি প্যারালাইজ, হাঁটতে পারি না। আমার যদি তুমি বের করে দাও, আমি রাস্তায় পড়ে মরণ ছাড়া আর কোনো গতি নাই। তুই এটা কি করতেছিস? তুই আমার ভাই, তুই আমার রক্ত, তোরে কেন আমি এই বাড়ি থেকে বের করে দিই? তুই এই বাড়িতেই থাক। ভাইজান তুমি এত ভালো কে? আমি তোমারে কত নির্যাতন করছি, অত্যাচার করছি, অপমান করছি, আর আমার এই নিষ্পাপ দুটা ভাইস্তা ভাস্তিরে আমি খাইতে পর্যন্ত দেই নাই, কুকুরের মতো আচরণ করছি ভাই। তারপরে তুমি এত ভালো ব্যবহার করতেছো আমার সাথে। ভাইজান, ভাইজান বিশ্বাস করো, আমি আমার বউ আর শাশুড়ির ফান্দে পড়ে এই কাজটা করছি। আমারে তুমি মাফ করে দিও ভাই। আমি জানি তোমার কাছে মাফ চাওয়ার মতো মুখ আমার নাই। ভাই রে, তোর উপর আমার রাগ বা কোনো অভিমান নেই, শুধু একটাই আফসোস, তুই তোর ভুলটা অনেক দেরিতে বুঝতে পারছিস। ভাইরে, একটা কথা মনে রাখিস, জীবনে আপন মানুষ আপনই হয়, পর পরই হয়ে থাকে। আর এই জীবন চলার পথে তোর সুখের দিনে অনেক মানুষ পাইবি, কিন্তু দুঃখের দিনে আপন মানুষ ছাড়া আর কাউকে পাইবি না। তুমি ঠিকই বলছো ভাইজান, বিপদের দিনে কেউ পাশে থাকে না। ভাইজান, তোমার পা কি ভালো হয়ে গেছে? আল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি আমার ভাইরে ভালো করে দিছো। হ্যাঁ, আমি যখন সুস্থ ছিলাম তখন একটা ইন্স্যুরেন্স করছিলাম, সেই ইন্স্যুরেন্সের টাকা অল্প কিছুদিন আগে পাইছি, সেই টাকা দিয়ে চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ পাড়া এখন ভালোই আছে, আমি এখন হাঁটতে চলতে পারি। আর আমি যে অফিসে চাকরি করতাম, সেই অফিসের বস আমার কিছু টাকা ডোনেট করছে, 5 লাখ টাকা। সেই টাকা দিয়া আমি বাজারে একটা দোকান নিছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিন ফিরিয়ে দিছে। আর তুই কোনো চিন্তা করিস না, আমি তো চিকিৎসা করাবো। ঢাকায় পরিচিত অনেক বড় বড় ডাক্তার আছে, শোন, তোর চিকিৎসা করাইলে ইনশাআল্লাহ তুই সুস্থ হয়ে যাবি। ভাই তুই কোনো চিন্তা করিস না ভাই। ভাইজান, তুমি আমার একটু জড়াই ধরো বাবা। আয় কামাল। ভাই তুমি আমার মাফ করে দিও, ভুল হয়ে গেছে। ভাবি, ভাবি আপনি আমার মায়ের মতো, আমি অনেক অন্যায় করছি আপনার সাথে, আপনি মাফ করে দেন ভাবি। ভাই রে, কামাল তুই ঠিক হয়ে যাবি, তুই সুস্থ হয়ে যাবি।